রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে ৭ই মার্চে ইতিহাস ঘটালো আওয়ামী লীগ। দেশে ফেরার চূড়ান্ত ঘোষণা দিলেন শেখ হাসিনা। এবার প্রমাণসহ ফেসে গেলেন আসিফ নজরুল। অন্যান্য উপদেষ্টার মতো আসিফ নজরুলও কি ফেসে যাচ্ছেন? আসিফ নজরুলরা কি ফেসে যাচ্ছেন? ফাঁসাই তো উচিত। আওয়ামী লীগের ফেরার পথে আর কোনো বাধাই রইল না। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাই কথাগুলো বলতেছেন। বর্তমান সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিষয়, সেই বক্তব্যগুলো যদি কথা কাজে মিল থাকে তাহলে আর কোনো বাধা থাকার কথা নয়। রাজনীতির পাশা উল্টে যেতে আসলে সময় লাগে না। যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে এনসিপি মাঠ বরণ করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নিল তখন অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের তথাকথিত আদর্শিক শত্রু ভারতের দরজায় তারা কড়া নাড়ছে। এখন রাজনীতি ঘুরে গেছে। জুলাই সন্ত্রাসীদের বিচার এখন সময়ের অপেক্ষা মাত্র। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমার বেশি কথা বলছি না, আগে ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতৃকর্মরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। ৭ মার্চ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন নেতাকর্মীরা। মিছিলগুলোতে বঙ্গবন্ধুর আদর্শ ও দলীয় ঐক্যের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করার প্রত্যয়ে এবং দলের আদর্শকে সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্বের আহ্বানে ঐতিহাসিক এই দিনকে স্মরণ করে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঐতিহাসিক ৭ই মার্চকে ঘিরে এমন কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের ফেরার পথে আর কোনো বাধাই রইল না। আলোচনার শুরুতে আপনাদেরকে এই ধরনের কথা আমি এই জন্যই বলতে পারলাম, সেই ধরনের নিউজ সংবাদ অবশ্যই আমার কাছে আছে। আমি আপনাদেরকে সেই নিউজটাই জানাবো, শোনাবো এবং বিশ্লেষণ করব যে আওয়ামী লীগের ফেরার পথে অতীতে কোন বাধাগুলো ছিল, বর্তমানে কেন বাধা থাকলো না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখেন, 2026 সালের 12ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূস একটা নির্বাচন দিয়েছেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে 2/3 আসনের তারা জয়যুক্ত হয়ে। তারপরে এই দলের নেতাদের মুখে আমরা যে সমস্ত বক্তব্য শুনেছি, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা আরও আগেই আমরা বলতে পারতাম যে আওয়ামী লীগের ফেরার পথে আর বাধা রইল না। আমি সেই নিউজটাতে যাব, তার আগে আপনাদেরকে বলি, 2024 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন প্রথম আমরা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের বক্তব্য শুনতে পেলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে কিন্তু তারা ধৈর্যের রাজনীতির কথা বললেন, সময়ের রাজনীতির কথা বললেন এবং পরিশেষে এইটা পরিষ্কার করে বললেন যে বর্তমানে তাদেরকে তো বাধা প্রয়োগ করা হচ্ছে। কিভাবে? সিস্টেমটা দেখেন, মব তৈরি করার মাধ্যমে আদালতে তাদের উপর মব করা হচ্ছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। অনেককে আমরা কারাগারে মৃত্যুবরণ করতেও কিন্তু দেখলাম ডক্টর ইউনূস সরকারের আমলে। তারা যে কথাটা বলছে, ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা যে সমস্ত কথা বলছেন যে আমরা দেশে ফিরতেছি না বা আমরা রাজপথে সক্রিয় হতে পারতেছি না, এইটার অন্যতম কারণ হলো বর্তমান সরকার মবতন্ত্রের সরকার, দেশে আইনের শাসন নাই। আমরা যে যাব, গ্রেপ্তার হব, গেলেই গ্রেপ্তার হব, আমাদের জেল খাটা লাগবে, সেই জন্য যে দেশে যাচ্ছি না, এইটার কোনো ভিত্তি নাই। এই ধরনের কথা কিন্তু অনেকেই বলছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম থেকে শুরু করে আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম, আরও অনেক প্রথম সারির নেতা কিন্তু অনেকেই এই ধরনের কথা বলছেন এবং যথার্থই ছিল তাদের কথা এবং যুক্তিপূর্ণ ছিল যে দেশে তো আইনের শাসন নাই। প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের শাসন আমলে দেশে আইনের শাসন ছিল না। তারা আসবেন, আইনের মাধ্যমে তারা আত্মসমর্পণ করবেন বা আইনি মোকাবেলা করবেন, সেই সুযোগটা ছিল না। মবের মাধ্যমে তাদের প্রাণ কেড়ে নেওয়ারও ঝুঁকি ছিল। এখন কে চাইবে? যদি লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম তো নিজেকে সুরক্ষা দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের নেতারা বলছেন। এখন 2026 সালের মার্চ মাসের 7 তারিখে এসে আমি যে নিউজটা দেখতেছি, সেই নিউজটা দেখার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হইতেছে যদি আওয়ামী লীগের নেতাদের ফিরে আসার বিষয়টা এই জন্য বলতেছি যে দেশের মধ্যেই তো সবাই আছেন, কয়েকজন দেশের বাইরে গেছেন, আর যারা আছেন দেশের মধ্যেই আত্মগোপনে হয়তো বা আছেন, কিন্তু রাজপথে ফেরা, সক্রিয় হওয়া স্বাচ্ছন্দ্যের সাথে, এই বিষয়টার বাধা কিন্তু আমি বললাম যদি বাধাগুলো সেটাই হয়
আওয়ামী লীগের নেতাদের বক্তব্য অনুযায়ী যদি সেইগুলোই বাধা হয়, তাহলে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তখন কিন্তু তাদের আর কোনো বাধা থাকার কথা না। আপনি আমার শিরোনামের সাথে মিলাইতে থাকেন। দেখেন 2026 সালের মার্চের 7 তারিখে, অর্থাৎ আজকে 7 তারিখ, গতকাল 6 তারিখে যে নিউজটা প্রকাশ হয়েছে, আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। এই যে নিউজটা, আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি, এই নিউজটা যদি আপনি পড়ে নেন তাহলে আপনি আমার মতো স্পষ্টভাবে এই কথাগুলো বলতে পারবেন। দেখেন, আমি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তার কিছু কথা আপনাদেরকে শোনাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখবে। আমরা জোর জবরদস্তি করে এটা থামাতে যাব না। আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাইব না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না। অপরাধ না করলেও শক্তিধর যারা, তাদের উপর দোষ পড়ে। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। খেয়াল করুন, এইখানে কিন্তু অনেকগুলো কথা লুকায় আছে। যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, সেইটা যেহেতু অধ্যাদেশের মাধ্যমে নিষেধাজ্ঞা আছে, আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়গুলো দেখবেন। দলগতভাবে, দলীয়ভাবে বিএনপি আর আওয়ামী লীগকে বাধা দেওয়ার চেষ্টা করবে না। স্পষ্টভাবে এই কথাকেই বলছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলছেন, শেষে যে কথাটা বলছেন, যে যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপর দোষটা পড়ে না। যারা শক্তিধর তারা অপরাধ না করলেও দোষটা তাদের উপরই পড়ে। সেই দিকে সচেষ্ট আছে, মানে খুবই সচেতন আছে এই দলটি। তাহলে আপনি একটু মিলেন। যদি প্রকৃতপক্ষে আইনগতভাবে মোকাবেলা করে তাহলে তো ওই যে ভয়টা, সেই ভয়টা আওয়ামী লীগের থাকার কথা না। প্রথম সারির নেতারা কিন্তু দেশে আসবে। দেখেন, আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য শোনাই। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবেলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলা করা প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো। সামাজিকভাবে মোকাবেলার কথা বলতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার মানে হলো যে দলটি সক্রিয় হোক, রাজনীতি করুক, সামাজিকভাবে সমাজের মানুষ, দেশের মানুষ তাদের যদি প্রত্যাখ্যান করেন তাহলে তো কারো কিছু করার দরকার নাই। আর দেশের মানুষ যদি তাদেরকে গ্রহণ করেন তাহলে তো কারো এরকম সাধ্য না, এরকম অপচেষ্টা করারও দরকার নাই যে অপ্রাসঙ্গিক করা। দেখেন, আমি বিস্তারিত একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুব রহমান বলেন, আইনের যে পরিবর্তন, এই যে অধ্যাদেশ, এগুলো হলো সমাজের উপরের কাঠামো। এই কাঠামোর পরিবর্তন নাগরিকরা ছুঁইতে পায় তাদের চাহিদা যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। জুলাই পরবর্তী সমাজে মানুষ কি কি পেল সেটা দিয়ে তারা মূল্যায়ন করবে জুলাই তাদের জীবনে কি প্রভাব ফেলেছে। এটাকে বলে সমাজীকরণ। এই যে জুলাই আগস্ট একটা গণঅভ্যুত্থান বলা হয়, এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ এইটার বিনিময়ে কি কি পেল, এটাই কিন্তু সমাজের মানুষের উপর প্রভাব ফেলে। এবং সেইটার ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগ নামক দলটার সমাজে গ্রহণযোগ্যতা বা অপ্রাসঙ্গিকের বিষয়টা আছে। এখন আপনি ভাবুন তো, এই অভ্যুত্থানের পরবর্তী, মানে অভ্যুত্থানের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের শাসনামলে কি পেয়েছেন বাংলাদেশের মানুষ? কি পেয়েছে? তাদের মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষার পূরণ হয়েছে, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা আকাঙ্ক্ষার ব্যাপক উদয় হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখেন, মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি। মোয়াজ্জেম হোসেন আলালকে ওই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বর্তমান প্রধানমন্ত্রী, অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, মানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা, তিনি আবার বলতেছেন যে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও নয় তারা। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না, খেয়াল করুন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা সুনির্দিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত না, বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই কথাগুলো বলতেছেন। তার মানে কি আমরা ডক্টর ইউনূসের শাসনামলে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর পুনরাবৃত্তি ঘটতেছে বর্তমান সরকারের পক্ষ থেকে? এটা আওয়ামী লীগের জন্য আশার আলো। আমরা বলছি যে যারাও অপরাধী তাদেরকে আপনারা, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলছিলাম তিনি যখন ক্ষমতায় ছিলেন, যারা অপরাধী, যারা অনৈতিক কাজের সাথে জড়িত, দুর্নীতি, অর্থ পাচার, বিভিন্ন কাজের অনিয়ম, আইন বিরোধী কাজের সাথে জড়িত, তাদের আইনের মাধ্যমে বিচার করুন। কিন্তু নিরপরাধকে, ওই একজন দুজন অপরাধীর জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধী নেতাকর্মীদেরকে কেন আপনারা সাজা দিবেন? এইটা তো ঠিক না। এই কথাগুলো আমরা প্রতিবাদ করছি। সেই কথাগুলো বর্তমান সরকারের পক্ষ থেকে যখন বলা হইতেছে, আপনি কি বলতে পারেন আওয়ামী লীগের ফিরে আসার কথার বাধা থাকে? হ্যাঁ, এইটুকু বলতে পারেন যে কথা কাজে যদি মিল থাকে তাহলে বাধা নাই, আর কথা কাজে যদি মিল না থাকে তাহলে বাধা আছে। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে আরেকজনের কথা শোনাই। দেখেন শেষে কি কথাটা বলছে বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসাবে দেখতে চায়।
নেতারা মনে করেন, অর্থাৎ বিএনপির নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। এই যে শেষের কথাটা, এই শেষের কথাটাই একেবারে সব কিছুর মূল সার কথা। যে আপনি একটু ভাবুন যে কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের একটা রাজনৈতিক দল হিসেবে। এই যে বিস্তারিত আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে সম্মানিত দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। যে আওয়ামী লীগের ফেরার পথে আর কি কোনো বাধা রইল? হ্যাঁ, এইটা বলা যায় যে বর্তমান সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে, সেই বক্তব্যগুলো যদি কথা কাজে মিল থাকে তাহলে আর কোনো বাধা থাকার কথা নয়। সেটা অবশ্যই আমরা দেখতে পাবো, কারণ আপনি মুখে একটা কথা বললেন, কাজকর্মের মাধ্যমে সেই কথার প্রতিফলন আমরা দেখতে পাবো। যদি একই থাকে তাহলে অবশ্যই আমি যেটা বললাম সেটার সাথে দ্বিমত করার আপনার কোনো রাস্তা নাই। আর যদি কথা কাজে মিল না থাকে তাহলে আমার কথাটাও ভিন্ন হবে। সম্মানিত দর্শক, আপনি আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি বর্তমান সময়ে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য শুনলেও কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন ধরেন, আওয়ামী সভানেত্রী স্বয়ং নিজেই কিন্তু বলছেন তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা মানসিক এবং অন্যান্য বিষয়ে প্রস্তুতি নেন, দেশে ফিরতে হবে, নামতে হবে বাংলার ময়দানে, এ কথা বলছেন। পাশাপাশি বর্তমান সরকারের বক্তব্য সকল কিছু একত্রিত করলে আর কোনো বাধা আমি দেখতে পাই না। অন্যান্য উপদেষ্টার মতো আসিফ নজরুলও কি ফেসে যাচ্ছেন? আপনারা ইতিমধ্যে তো দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না। আমাদের এই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।